রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আগামীকাল সংসদ ভবনে সকাল 11টায় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কথা জানান। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে এই বৈঠক করবেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত শুক্রবার গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিনস মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারে না। আমি কথাগুলি তোমাদেরকে বলছি এই কারণে যে আমাদের দেশে 17 কোটি 18 কোটি 20 কোটি মানুষ, এর মধ্যে তোমাদের মতো মেধাবী লোকের সংখ্যা কিন্তু খুব বেশি না। বিশ্ববিদ্যালয়ের মতো পর্যায়ে আসার কারণে বা এখানকার ব্যবস্থার কারণে হয়তো তোমাদের কিছুটা প্রতিভা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। ওরা কই পিছনের ছিল না, চিহ্নিত হয়েছে। অনেকেই আবার কিন্তু চিহ্নিত না। আমি এই জন্যই কথাটা বলছি যে যারা কেবলমাত্র পুরস্কৃত হচ্ছে অথবা আমাদের শিক্ষা ব্যবস্থা যাকে ফার্স্ট করছে, সেকেন্ড করছে, থার্ড করছে, বা আজকে আমরা যাদেরকে পুরস্কার দিলাম এর বাইরে আর কেউ নাই, এমনটা কিন্তু ভাবাটা ঠিক না। ওটাই আমি ওই জন্যই বললাম যে আইনস্টাইনকেও কিন্তু ডিসকভার হতে অনেক টাইম লেগেছে। প্রথম জীবনে তার ক্লাসে যারা ফার্স্ট হতো তখন সে কিন্তু লাস্ট বেঞ্চের ছাত্র ছিল। ফলে একটা প্রকৃত দক্ষতা, যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা কোথায় বাস করে এবং কোন কোন কম্পোনেন্টের কন্ট্যাক্টে তার পূর্ণাঙ্গ বিকশিত চেহারা আমরা দেখতে পাবো এবং তা সভ্যতার জন্য একটা আশীর্বাদ হিসাবে হাজির হবে, তা কিন্তু আমরা আগেই এভাবে বলতে পারি না। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্ব হচ্ছে কিন্তু এই ধরনের প্রতিভাকে সারাক্ষণ তাদের জ্ঞানকে উস্কানি দেয়া, তাদের নলেজ সিস্টেমকে প্রভোকেট করা। আমরা যেমন শিশু বাচ্চাদেরকে যেভাবে দুষ্টুমি করতে উৎসাহ দিই, তার চঞ্চলতা দিয়ে আমরা বুঝি যে সে একটা সুস্থ বাচ্চা। কেউ যদি নিথর বাচ্চা পড়ে থাকে তাহলে দুশ্চিন্তা হয় যে নিশ্চয়ই সামথিং রং। আর যে বাচ্চা দুষ্টুমি করে, এটা ভাঙে ওটা ভাঙে, ওই বয়সে এইটা ধরতে চায়, হ্যাঁ, মাকে মারে, আমরা ধরে নিই যে ওকে ফাইন। বিশ্ববিদ্যালয়ের কাজ এই জন্যই এটা বিশ্ববিদ্যালয়, এই জন্যই কিন্তু এটা বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট কাঠামো থাকতে পারে না। তুমি এইটাই মাত্র পড়বা, তুমি ওইটা পড়বা না, তুমি এইটা চিন্তা করবা, তুমি ওইটা চিন্তা করবা না। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ব মানে কি? বিশ্ব মানে কথাটার মধ্যেই তো, তাই না? সে ইউনিভার্সিটি, আরও অনেক কথা, আমি আজকে আর আলাপে যাবো না এখানে, যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট আসলো, কিভাবে তোমার 1200 শতাব্দীতে কিভাবে প্রথম বিশ্ববিদ্যালয় ইউরোপে প্রতিষ্ঠা হলো, তার আগে এডুকেশন সিস্টেমটা কী ছিল, চাইনিজ সিভিলাইজেশনে, পার্সিয়ান সিভিলাইজেশনে, গ্রিক সিভিলাইজেশনে এবং ইন্ডিয়ান সিভিলাইজেশনে এটার কীভাবে কন্ট্যাক্ট ছিল। আলেকজান্ডার বিশ্বজয় না করা পর্যন্ত এই সমস্ত সিভিলাইজেশনের কোনো কন্ট্যাক্টই ছিল না। প্রত্যেকে যার যার মতো করে চলতো। সেটা অনেক লম্বা আলোচনা, আজকে দিকে যাবো না। আমি শুধু এটা বোঝানোর জন্য বলছি যে কোনো বিভাগ, কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্ট, কোনো ফ্যাকাল্টি বা কোনো টিচার যদি এমন করে চিন্তা করে যে তুমি কিন্তু এটা পড়বা, এর বাইরে কিন্তু তুমি পড়ো না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন কথা বলছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিনস মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম তার বক্তব্য। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। সকালে রংপুরের টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। শাহিন আলমের ছবিতে শাহবায়াজিদ আহমেদের প্রতিবেদন।
সোমবার সকালে নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পরে দেখার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, জামাত আদৌ গণতান্ত্রিক দল কিনা। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোগী ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, চলতি বছরের মধ্যেই 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুর বিভাগকে কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব, কৃষি কেন্দ্র করতে চান এবং এখানে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে মাঝারি বা ছোট যারা বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। দেশের হাসপাতালগুলোর সমস্যা চিহ্নিত করে 5 বছর মেয়াদী রোড ম্যাপ তৈরি করে সংশ্লিষ্টদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বিভাগীয় স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকারের এখন প্রধান লক্ষ্য হাসপাতালগুলোকে উন্নত করা। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সেবা দেয়া গেলে মানুষ ঢাকা দেশে অ্যাভেলেবেল আধুনিক চিকিৎসা যদি এখানে সহজলভ্য করে দেয়া যায় তাহলে দেখা যাবে যে ঢাকামুখী ফ্লো এবং ইকোনমির যে ফ্লো এটা কিন্তু আমাদের এই হাসপাতালকে ঘিরে এই এলাকায় থাকবে, চিকিৎসা সেবাও পাবে, টাকা পয়সা খরচ এবং এটার সঙ্গে জড়িত অন্যান্য যে সমস্ত পেশা সেগুলোও কিন্তু তখন সজীব থাকবে। দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে কথা জানান ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। তিনি বলেন, সব সম্পাদককে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে সংবাদ মাধ্যমে প্রশ্ন করার স্বাধীনতা চাওয়া হয়েছে এবং তিনি এখন থেকে নিয়মিত করবেন বলেছেন এবং তিনি বলেছেন, মোটামুটি বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরও উন্নত করা যায়। এবং আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বারে বারে বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়। এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কাজেই আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করবে তারা। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তাদেরকে যেমন প্রশ্ন করবে তেমনি বিরোধী দলকেও প্রশ্ন করবে। আগামী 10 আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমে এ তথ্য জানান। এর আগে 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তবে ঘোষিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। উদ্বেগ জানান পরীক্ষার্থী এবং অভিভাবকরাও। এরপর শিক্ষামন্ত্রী চলতি মাসের মধ্যেই ফল প্রস্তুত করার কথা জানান। এবছর গত 20 মে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সেই হিসেবে 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজের নামে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI।
সকালে কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, এসব প্রতারণার শিকার হয়ে গত কয়েক মাসে প্রায় 200 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। মহিম মিজানের রিপোর্ট। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি বা পরিবারের নানান সমস্যা বা ব্যবসায় উন্নতির মতো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র একাধিক ভুয়া পেজ পরিচালনা করত ফেসবুকে। অলৌকিক শক্তির দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। চক্রের 3 সদস্য গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ায় আগুন তৈরির কৌশল শিখে সেটিকে জিন বা অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করত তারা। পরে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে প্ররোচিত করা হতো। এতে আগুন ধরে যেত ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে। জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময় বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও 16,000 টাকা তাদের কাছ থেকে নেন। পিবিআই বলছে, ভারত থেকে ভুয়া তান্ত্রিক পরিচয় এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও এ ধরনের ভুয়া কবিরাজ ও জিনের একাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পিবিআই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিয়েছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন। পিবিআই সাধারণ মানুষকে ভুয়া কবিরাজ, তান্ত্রিক কিংবা জিনের নামে পরিচালিত কোনো পেজ বা অলৌকিক প্রতিকারের প্রলোভনে বিশ্বাস না করার আহ্বান জানান। একই সঙ্গে এমন প্রতারণার তথ্য পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি। মহিম মিজান, ৭১, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানে। আর সিএনজি স্টেশন কর্মকর্তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্রাহকদের গ্যাস দিতে পারছেন না তারা। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনের ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল 7টা থেকেই গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আস্তে এই পর্যন্ত আসছি, পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিচ্ছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা। 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়ছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়। কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও ঘরে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই আর তো মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলবো ওই চলার মতো ভালো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে। এটা 8টা পর্যন্ত যে একেবারে আসছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা, ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে। কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়ছেন মালিকরা। দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারাও। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।
গ্যাস সরবরাহে জনভোগান্তি বিবেচনায় 30 জুলাইয়ের ঘোষিত সিএনজি পাম্প বন্ধের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। একই সাথে কমিশন বৃদ্ধি সহ বাকি দাবি মেনে নেওয়া না হলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের অনুরোধ ও জনভোগান্তি আমলে নিয়ে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। অভিযোগ করেন, স্টেশনগুলোতে 15 পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মিলছে মাত্র 2 পিএসআই। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা। এদিকে সপ্তাহ পেরিয়ে গেলেও কাটেনি গ্যাস সংকট। পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি, মিলছে না চাহিদা মতো গ্যাস। ফলে ভোগান্তিতে পড়েছেন চালকরা। এতে রাজধানীতে পরিবহন সংকটের পাশাপাশি টান পড়েছে চালকদের আয় রোজগারেও। আমাদের ন্যায্য দাবি দাওয়া ও সমস্যাসমূহের যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পরবর্তী কর্মসূচিটি অর্থাৎ 23 আগস্ট 2026 তারিখ হতে সারা দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে।